আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আপার প্রাইমারি টেট সম্পর্কিত আলোচনা করব। আসন্ন টেট আর আপার প্রাইমারি 2026 মার্চের মধ্যে সেরকম কোর্ট অর্ডার হয়েছে, আর এরকমই শিডিউলের মধ্যে পরীক্ষা নিশ্চিত হতে হবে, না হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইন অনুযায়ী পিটিশনাররা। তো এই পর্যায়ে আমরা দেখাবো কি সিলেবাস কি আছে, বলতে বিস্তারিত নিখুঁতভাবে দেখাবো না, অন্য কোনো ভিডিওতে দেখাবো। মানে উপএককগুলো কি থাকবে, মূল সাবজেক্ট কি কি আছে সেটা, আর একটু প্রশ্নর ধরনটা দেখে নেবো। প্রশ্নের ধরনটা দেখে নিলে আমাদের সিলেবাস সম্পর্কিত ধারণা তৈরি হয়ে যাবে। কারণ কোনো পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার সবচেয়ে বড় মূল চাবিকাঠি হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা বা কেমন ধরনের কোশ্চেন হয়েছে। তো বর্তমান সময় যেটা 2025 বা 2026, এর আগে 2015 সালের প্রশ্ন এটা, সেই রেসপেক্টে 10 বছর পরে এসে প্রশ্নের ধারাবাহিকতা একটু হলে পরিবর্তন হবে বা এর চেয়ে একটু কাঠিন্যতা থাকবে বলাই বাহুল্য। চলুন আমরা দেখে নিই। প্রথমে শিশু বিকাশ বা সিডিপি যেটাকে আমরা বলি সহজ ভাষায়, সেটা হচ্ছে 30টা প্রশ্ন থাকবে। তারপরে বাংলা সবার জন্য কমন রয়েছে। এবার ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু আর উর্দু, মানে যে কোনো দুটি চয়ন করুন, প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা। বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, যে কোনো দুটো সে নিতে পারে। আর যেহেতু আমরা ম্যাক্সিমাম বাঙালি, আমাদের ম্যাক্সিমামটাই বাঙালি থাকবে। তো এবার অনেকের হিন্দি থাকতে পারে, ইংরেজি থাকতে পারে, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু যাদের থাকবে তারা দেখা যাচ্ছে ইংরেজির সঙ্গে যে কোনো একটি চয়েস করবে। যাই হোক, এটাই আমরা বলতে পারি আমরা ম্যাক্সিমামটাই বাংলা আর ইংরেজিতে পরীক্ষা দেবো। সেখানে 30 থাকবে। তাহলে হয়ে গেল 90, আর পড়ে থাকলো 60। এবার আর্টস আর সায়েন্স দুটো মিডিয়াম রয়েছে। গণিত ও বিজ্ঞান, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যারা হচ্ছে পিওর সায়েন্স বা বায়ো সায়েন্সের ছেলে মেয়ে, তারা কিন্তু গণিত ও বিজ্ঞানটা চয়েস করবে। আর সমাজবিদ্যা, সোশ্যাল স্টাডিজ, যারা আর্টসের স্টুডেন্ট, যারা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু সমাজবিদ্যা। তো এই রয়েছে আপনার মূলত সাবজেক্ট। তো আমরা এখন প্রশ্ন দেখে নিই। এবার এটার উপরে ভিত্তি করে একক উপ একক কি আছে বিস্তারিত ওয়েস্ট বেঙ্গলের গাইডলাইন 2015-তে ছিল, না থাকলেও আমরা সেন্ট্রালের যে গাইডলাইন রয়েছে সেটা অনুযায়ী আমরা পড়বো। আর ইতিহাসের ক্ষেত্রে আমরা জোর দেব স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বা মডার্ন হিস্ট্রিতে যেটা রয়েছে সেই পার্টগুলোতে জোর দেবো বেশি। আর জিওগ্রাফিতে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ান হিস্ট্রিতে কিছু কিছু পার্ট আমরা পড়বো, সব না পড়লে চলবে। মোটামুটি এটা হচ্ছে মানে স্ট্যাটিস্টিক জিকে যেগুলো রয়েছে, যেগুলো নর্মালি ট্র্যাডিশনাল জিকে, সেইগুলো থেকে বেশি কোশ্চেন আসে দেখেছি আমরা, ঘুরিয়ে ফিরিয়ে অতটা বেশি আসে না। তো চলুন আমরা প্রশ্ন এবার একটু অ্যানালিসিস করে নিই। তো এটা হচ্ছে এর গত বছরের প্রশ্ন। প্রথমে রয়েছে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান। এখানে যে প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো আমি প্রত্যেকটা প্রশ্ন বলছি না, অন্য কোনো দিন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি যে প্রশ্নের ধরনগুলো কেমন রয়েছে। আজকে বিস্তারিত আমরা কিন্তু এখানে আলোচনা করব না। শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য। তারা প্রেরণা, আগ্রহ, প্রক্ষোভ বলে যে চ্যাপ্টারটা রয়েছে না, সেই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এখানে আসছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন, সার্বিক মূল্যায়ন থেকে কোশ্চেন এসছে। শিক্ষার্থীকে জানার কার্যকারী উপায় হলো কি, মানে এখানে কিছু সাইকোলজিক্যাল কোশ্চেন এসেছে, প্যাডাগজিক্যাল কোশ্চেন। শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের, যেগুলো প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রী, যেটা আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীর মধ্যেও কখনো কখনো ধরে ফেলি প্রতিভা সম্পন্ন চাহিদা, বা ইনক্লুসিভ এডুকেশন কাদের প্রয়োজন। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে প্রতিভা সম্পন্ন শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কিন্তু থাকে, সেইগুলো এখানে বলা হচ্ছে। শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি, এটা একটা মানে পেডাগজিক্যাল কোশ্চেন। শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো কি, আম, আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা, ধারণা বলতে কি বোঝানো হচ্ছে। জীবন বিকাশের স্তর থেকে, মানে যেটা আমাদের বৃদ্ধি ও বিকাশ, উম, শিশুর প্রথম সমাজের সাহায্য, এটাও বিকাশের মধ্যে। ধারণা গঠন কিশোর বা নির্ভরশীল, এটা ধারণা থেকে কোশ্চেন এসছে। শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে কি, শিখন থেকে এই প্রশ্নটি এসেছে। তো কোনটি ঠিক, উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থী কিভাবে শিক্ষার্থীর উদ্বেগ দূর করবে, শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায়। ভাইকোটস্কি মত অনুযায়ী ভাইকোটস্কি কি বলতে চেয়েছেন, ভাইকোটস্কি সোশিও কালচারাল যে পদ্ধতিটির কথা এখানে উল্লেখ হচ্ছে। অনেকে কি সমস্যায় কি বলুন তো, এই যে কৃষ্টি শিক্ষার ফলাফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণয়, কৃষ্টি শেখানোর সহায়ক উপাদান। এই যে কৃষ্টি কথাটা দিয়ে আমাদের মাথাটা গুলিয়ে দেবে অনেকে। তো সেই জন্য অনেকে যারা একটু ইংরেজিতে ভালো, তারা কিন্তু ইংরেজিটা পাশাপাশি পড়ে নেবেন, তারা ভালো অ্যান্সার করতে পারবেন। অ্যাকর্ডিং টু ভাইকোটস্কি, কালচার ইজ দ্য আউটকাম অফ দ্য এডুকেশন, culture is the tradition of the education, culture is the only determination of education, culture is the facilitating factor of learning. তাহলে কৃষ্টি শিক্ষণের সহায়ক উপাদান, এটা উত্তর হওয়ার সম্পন্ন মানে সম্ভাবনা বেশি।
কারণ সমাজ যে কালচার না জানবে তার সঙ্গে তো শিখন প্রক্রিয়াটা আসবে না, সেই জন্য ডি অ্যান্সার হওয়াটা সম্ভাবনা বেশি। আমি যেহেতু ভুল বলে ক্ষমা করবেন, একটু লক্ষ্য করবেন। শিশুর গণিত শিখন নির্ভর করে কিসের উপরে, সেটার উপরে একটা কোশ্চেন এখানে হয়েছে। এরপরে যে কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়, এটা ক্রিয়েটিভিটি যে উম, ব্যাপারটা রয়েছে সেখান থেকে এসছে। শিক্ষার্থী শিক্ষণের জন্য কতটা প্রস্তুত তা কিভাবে বোঝা যায়, প্যাডাগজিক্যাল কোশ্চেন। পরীক্ষায় খাতার অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নে ভুল, এটা প্যাডাগজিক্যাল কোশ্চেন। প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ এটাও প্যাডাগজিক্যাল কোশ্চেন। শিশু কেন্দ্রিক শিক্ষার জনককে, এটা ডিরেক্ট মানে ডিএলএড এর বই থেকে নেওয়া একটি কোশ্চেন। বুদ্ধির উপাদানের বিশ্লেষণে প্রথম তাহলে বুদ্ধি পড়তে হবে আমার এখান থেকে। সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয়, কারণ শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা যায় কিসের উপরে ভিত্তি করে, যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা খুবই একটা ভাইটাল জিনিস, কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে আমাদের কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যায় না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে আমাদের একটা স্কুলের চ্যালেঞ্জ হলেও কি এটাকে আমাদের অ্যাকসেপ্ট করে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হয়। কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে এক একটা বাচ্চার এক এক রকম শেখার বা আগ্রহের দিক থাকে, সেটার উপরে ভিত্তি করে সমস্ত বাচ্চাদের কিভাবে শেখাবো একটা শিক্ষকের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে আমরা অনেক পড়াশোনা করব। বারবার একই বানান ভুল করা সম্ভাব্য কারণ কি হতে পারে? তো এই যে কোশ্চেনগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, শিখন, ধারণা, আম, মানে বুদ্ধি, আম, মানে ক্রিয়েটিভিটি যেটা সৃজনশীল শিখন, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো এসছে, বিকাশ থেকে। তো এই সমস্ত মানে চ্যাপ্টারগুলোর উপরে কিন্তু আমরা জোর দেবো যখন আমরা বিস্তারিত পড়বো বা এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এমসিকিউ এর সঙ্গে আমরা কোশ্চেনের ব্যাখ্যা নিয়েও আলোচনা করব, তখন বলবো। তো এটা হচ্ছে সিডিপি পার্ট। এরপরে আসি আমরা ল্যাঙ্গুয়েজ, বাংলা। বাংলাতে প্রথমে কি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটি পড়ে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আর তারপরে কিছু ব্যাকরণ রয়েছে, ব্যাকরণের মধ্যে প্রত্যয় দেখতে পাচ্ছেন, সমাস দেখতে পাচ্ছেন, সমাস, পদান্তর, ধর্মান্তরিত শব্দের অর্থ রয়েছে। তারপরে রয়েছে একটি কবিতা রয়েছে, ছোট্ট একটি কবিতা। এই কবিতায় আমরা প্রশ্ন রয়েছে কবিতা থেকে, তারপরে সন্ধি বিচ্ছেদ রয়েছে, ধ্বনি পরিবর্তন, প্রত্যয়, এই সমস্ত প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তো পদ পদ পরিবর্তন রয়েছে। এরপরে রয়েছে বাংলার উপরে ভিত্তি করে কিছু পেডাগজি রয়েছে, সেই পেডাগজিগুলো আমাদের পড়তে হবে। পরীক্ষা বা মূল্যায়ন, ভাষা শেখানোর সহায়ক উপকরণগুলি প্রকৃত দায়িত্ব কি রয়েছে, শিশু শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন, বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রতিফলন। এইগুলোর জন্য আমরা যদি ডিএলএড এর বইটা ভালো করে পড়ি, আমরা যখন ডিএলএড করেছি বা বিএড করেছি, সেই ডিএলএড বা বিএড এর বইয়ের বাংলা পাঠের যে প্যাডাগজি পার্টগুলো আছে, সেই প্যাডাগজি পার্ট, প্যাডাগজি বলতে যেগুলো হচ্ছে আপনার থিওরির বাইরে যে পার্টগুলো রয়েছে, সেইগুলো যদি আমরা পড়ে নিই, খুব কিন্তু আমাদের উপকৃত হব। সেখানে ভাষা সম্পর্কিত চ্যাপ্টার, বানান সম্পর্কিত যে চ্যাপ্টার গুলো রয়েছে, ওইগুলো যদি আমরা পড়ি, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো সহজেই দেওয়া যাবে। ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাপন পদ্ধতি কি, শিক্ষক আপনি বানান ভুল প্রতিকার, শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়া শিক্ষক কি করবেন, এটার জন্য আমরা ইনক্লুসিভ এডুকেশন যেটা রয়েছে সেটা বেশি করে পড়লে এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রী সম্পর্কিত সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাব। একজন শিক্ষকের নির্মিত যে কোনটি আবশ্যক তা হলো কি, ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠকর্মী কার্যাবলী। এই সহপাঠকর্মী কার্যাবলী বা পাঠকর্মী কার্যাবলী নিয়ে একটা চ্যাপ্টারও রয়েছে, সাব চ্যাপ্টার, সেটাও আমরা পড়বো। শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, এর উক্তিটি কার? দেখেন এই উক্তি, এরকম হাজারো উক্তি আমরা পড়তে পড়তে সামনে পাবো। সব উক্তি কিন্তু আমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট একবার দুবার করে পড়ে যাব, যদি মনে থাকলো থাকলো, না থাকলে থাকলো। কারণ এই একটা উক্তি অ্যান্সার দেওয়ার জন্য উক্তি খুব একটা পড়ে না। যদি একটা উক্তি যদি কোনোভাবেই পড়ে যায়, সেই একটা উক্তির জন্য কি আমরা 100-200 উক্তি মুখস্থ করব? না, কখনোই করতে হবে না। উক্তি আপনারা মুখস্থ করবেন না। ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি কি, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কি, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা। এই যে একটা ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা, এই ব্যাকরণের উপরে একটা চ্যাপ্টার রয়েছে ভাষার মধ্যেই। শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো কি, ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবেন। এই ধরনের দেখুন সব ভাষা আর প্যাডাগজিক্যাল কোশ্চেন, ব্যাকরণের উপর, বানান বিধির উপরে কোশ্চেন, এইগুলো এর জন্য ডিএলএড এর বইটা সাফিসিয়েন্ট। যদি এই প্রশ্নের উপরে ভিত্তি করে আমি কিন্তু বলছি, তার মধ্যে যে আমার লিমিটেশন শুধু ডিএলএড এর বই থাকবে তেমনটা নয়। যারা ইংরেজিতে ভালো তারা ইংরেজি মিডিয়ামে সেন্ট্রাল লেভেলে কিছু বইয়ে পড়তে পারে, কিন্তু প্রশ্নের কাঠিন্যতা মান এর চেয়ে বেশি হবে 2026 সালে এসে দাঁড়িয়ে বা 25 সালে দাঁড়িয়ে। এবার হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে প্রথমে কি পোয়েম রয়েছে, পোয়েম থেকে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ব্যাকরণ বা গ্রামারও এখানে কিন্তু দিয়ে দেবে। তো এরপর একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজ থেকে প্রশ্ন রয়েছে। প্রশ্নের পাশাপাশি
কিছু আমরা ব্যাকরণ একটা কি দুটো এর মধ্যে রয়েছে, ব্যাকরণটা দেখলাম ইংলিশে খুবই কম রয়েছে। এরপরে রয়েছে মানে পেডাগজি। আনসার দ্য ফলোইং কোশ্চেন বাই সিলেক্টিং অন অপশন। জেন্ডার স্টেরিওটাইপ, যেটা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার একঘেয়েমিতা ক্যান বি ডিসকাস বাই অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্টের কথা এখানে বলা হয়েছে, যেটা বিমূর্ত বুদ্ধি। টুডে এমফাসাইজ শুড বি গিভেন টু, আমরা কিসের উপরে বর্তমান জোর দিই? এফেক্টিভ লার্নিং টেক্স প্লেস ওয়েন দ্য স্টুডেন্টস আর এফেক্টিভ লার্নিং, মানে কার্যকরী শিক্ষণের কথা এখানে বলা হয়েছে। আর টিচার ক্যান বেস্ট অফ ডেভেলপিং কমিউনিকেটিভ স্কিল। কমিউনিকেটিভ স্কিল যোগাযোগ স্থাপনের যে স্কিলগুলো বলা রয়েছে, যে ভাষা শিক্ষার মধ্যে যে যোগাযোগ স্থাপনের যে 4টি স্কিল রয়েছে, সেই স্কিলের কথা এখানে বলা হয়েছে। আমি অ্যান্সার নিয়ে আলোচনা করছি না, অ্যান্সার নিয়ে সাবজেক্ট টু সাবজেক্ট পরে আলোচনা করবো আপনাদের সঙ্গে। While communicating idea in written form, grammar has communicating ideas কথা এখানে সেই কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেটিং আইডিয়ার কথা এখানে বলা হয়েছে। কি প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কি প্রিন্সিপাল, মূল নীতিটি কি রয়েছে টিচিং এর ক্ষেত্রে। ইন এ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাস দ্য প্রাইমারি স্কিল টু বি ডেভেলপ ইন চিলড্রেন আর। ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসে প্রাইমারি স্কিল ডেভেলপ করতে হবে চিলড্রেনের কিভাবে, কোন পদ্ধতির মাধ্যমে? এখানে লিসনিং আর লিসনিং স্পিকিং বা স্পিকিং রাইটিং, এটা হচ্ছে LSR W, যে 4টে যে বেসিক স্কিল রয়েছে। এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম ইজ, মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম মানে হচ্ছে বহুভাষিক ক্লাসরুম। বহুভাষিক ক্লাসরুম বর্তমান সমাজে কিন্তু আমাদের কাছে একটা মানে সম্পদ বলা যেতে পারে মাল্টিলিঙ্গুয়াল। ওভার ওভার লার্নিং ইন দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব, ওভার লার্নিং মানে শিখন, মানে ওভার বেশি শিখনের কথা এখানে বলা হচ্ছে। এটা কিন্তু অন্যভাবে দাঁড়াচ্ছে ওভার লার্নিং ব্যাপারটা, বেশি শিখন বলতে একটু অন্য কথা, প্যাডাগজিক্যাল দিক থেকে অন্য ভাব আসছে এখানে। টাস্ক টু ইমপ্রুভ স্পেলিং শুড নট ইনক্লুড, ইমপ্রুভ স্পেলিং এর উন্নতির জন্য টাস্ক দেওয়া উচিত কি উচিত না, সেরকম একটি প্রশ্ন রয়েছে। গিভিং ডিকটেশন ইজ নট ইউজফুল, মানে যে আলোচনা করা, ডিসকোর্স, যে আলোচনা, যে স্কুলে যে আলোচনা করা সেটার কথা এখানে বলা আছে। ডিকটেশন কোনো নোট আলোচনা করা। হাউ ক্যান ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি বি ইভালুয়েটেড, কেমন ভাবে আমরা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সি মানে বোধগম্যতা এবং দক্ষতা কিভাবে আমরা মূল্যায়ন করব। তারপরে হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। এই যে আমি একটা কথা বললাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সঙ্গে ডাইভার্স ক্লাসরুমের একটু ডিফারেন্স হলেও এর মধ্যে মিল। ডাইভার্স ক্লাসরুম বলতে বৈষম্যমূলক শ্রেণীকক্ষ, আর বললাম ইন্ডিভিজুয়াল মানে কি ব্যক্তি বৈষম্য। এই এক প্রকার একই রকম হলেও একটু ডিফারেন্স এর মধ্যে অনেকটাই রয়েছে। হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, টিচিং ল্যাঙ্গুয়েজের মেইন কি? একটি ডাইভার্স ক্লাসরুমে, বৈষম্যমূলক একটি শ্রেণীকক্ষে। ডাইভার্স ক্লাসরুম বলতে একটা শ্রেণীতে বিভিন্ন ধরনের লার্নার থাকে। কেউ হচ্ছে স্লো লার্নার, উইক লার্নার, কেউ হচ্ছে ভালো পড়াশোনা করে, মধ্যমানের পড়াশোনা করে, মানে এই ধরনের মিক্সড অ্যাবিলিটি গ্রুপ রয়েছে। এই তাদের নিয়ে আমি কিভাবে পড়াশোনা করব সেটা এখানে বলা হয়েছে, কারণ একটা একটা বাচ্চা এক এক রকম পরিবেশ থেকে এসছে, তাদের মানে ক্যাপাসিটি, নেওয়ার ক্যাপাসিটি বা মুখস্থ মানে কোনো কিছু বোঝার ক্যাপাসিটি বিভিন্ন রকম, কিন্তু সেটা এখানে সেই ধরনের ক্লাসরুমে আমি কি করব। while using problem solving method in the teacher should, টিচার কখন প্রবলেম সলভিং মেথড ইউজ করবে ক্লাসরুমে, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর জন্য আপনি কিন্তু ওইগুলোই পড়তে পারেন আপনার ডিএলএড এর বইয়ের পিছনে যে ইংলিশগুলো রয়েছে। কিন্তু ইংলিশে অনেকেই দুর্বল, যে প্রশ্ন পড়ে কিন্তু উদ্ধার করতে পারে না প্যাডাগজিক্যাল প্রশ্ন। আমি কিন্তু সবার জন্য বলছি না, সবাই এটা গায়ে টেনে নেবেন না। ম্যাক্সিমাম আমরা দেখতে পাই যে প্রায় 60% রয়েছে যারা প্যাডাগজিক্যাল এই প্রশ্ন পড়ে উদ্ধার করতে পারে না। তাদের জন্য একটা ওয়ে রয়েছে, বাঁচার ওয়ে কিছু রয়েছে, যাতে আমি 15টার মধ্যে 5টা অন্তত বুঝতে পারবো। আর 10টাও যদি আপনি আন্দাজে মারেন, সেখান থেকে আপনার দুটো কি তিনটে কি চারটে ঠিক হওয়া, সেখানে প্যাডাগজি থেকে 15 থেকে 8 9টা 10টা অনেকেই রয়েছে। আমি সবার জন্য বলছি না, এই ওয়েটা কিছু জনে বলছি, কারণ আমি আগে যাদের যখন টেট পড়িয়েছি বা তবে আমি লক্ষ্য করেছি যে যেখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রশ্ন, ইংলিশ প্রশ্নের প্যাডাগজি পড়ে মানে প্রশ্নই উদ্ধার করতে পারে না, তাদের জন্য একটা ওয়ে রয়েছে, সেটা পরে আমরা যখন আরো প্রোগ্রেস করবো তখন বলবো। তো এরপরে আমরা আসি, এটা হিন্দি পার্ট রয়েছে, যারা হিন্দি রয়েছে তারাই বুঝে নেবে সেটা। হিন্দি রয়েছে, নেপালি রয়েছে, উর্দু রয়েছে। এবার আসি ম্যাথ পার্ট, গণিত বিজ্ঞান। এই গণিত বিজ্ঞান যাদের রয়েছে, যারা ম্যাথামেটিক্স ও সায়েন্সের পার্ট চয়েস করেছে, তাদের জন্য এই গণিত পড়ার জন্য নর্মাল 6 7 8 এই লেভেলের ম্যাথগুলো প্র্যাকটিস করলে তারা কিন্তু উতরে যাবে। কিন্তু বর্তমান 10 স্ট্যান্ডার্ড ম্যাথগুলো আমাদের দেখে রাখা ভালো, 10 স্ট্যান্ডার্ড ম্যাথ। কিন্তু ম্যাক্সিমাম যারা এখন পরীক্ষা দেবেন তারা টিউশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ম্যাথ খুব একটা, যারা সায়েন্সের স্টুডেন্ট ম্যাথ ভালো পারে, দেখতে পাচ্ছি এখানে ম্যাথে যে কোশ্চেনগুলো রয়েছে খুব একটা কঠিন ম্যাথ আমি বলবো না 2015 রেসপেক্টে, কিন্তু
25-26 এসে কি হবে সেটা বলার বিষয়। বা যারা মোটামুটি কম্পিটিটিভ এক্সাম পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই নাম্বার সিস্টেম থেকে যে অঙ্ক, জ্যামিতি থেকে এই ত্রিভুজ, এই যে কোণ থেকে অঙ্ক, এইগুলো কিন্তু সহজেই পারা যায়। এই বছর থেকে বয়স থেকে অঙ্ক, এখানে এই সমীকরণ বা অভেদ না অসমীকরণ, উম, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, সংখ্যাকে 20% বৃদ্ধি হলে সংখ্যাটি হয় 90। এখানে একটা সমীকরণ রয়েছে, ছোট্ট একটি সমানুপাতের অঙ্ক রয়েছে। একটা সমীকরণ বার করতে হবে, y বার করতে হবে। সংখ্যামালার চল সংখ্যা কটি রয়েছে, আম, এবার এটা অনুপাতের অঙ্ক রয়েছে। এখানে হচ্ছে অংশীদারের অঙ্ক রয়েছে, চতুর্ভুজ, সমদ্বিখণ্ডীয় চতুর্ভুজ, বহুভুজ, অন্তঃকোণের অঙ্ক রয়েছে, অন্তঃকোণ বহিঃকোণের অঙ্ক। দুটো সূত্র মনে রাখলে অন্তঃকোণে বহিঃকোণের ম্যাক্সিমাম অঙ্কটাই করা যায়। সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্ক রয়েছে, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই সমস্ত যে কনসেপ্ট গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কনসেপ্ট গুলো কিন্তু 8 পর্যন্ত বইয়ের অঙ্কের বই থেকে এগুলো তুলে নেওয়া হয়েছে, এই ধরনের অঙ্ক। তো আমরা যেহেতু 2026 সালে এসে দাঁড়াবো, পরীক্ষাটা 2026 সালে হবে যেটা বুঝতে পারছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু 10 স্ট্যান্ডার্ড পড়ে রাখতে হবে। 10 স্ট্যান্ডার্ড না পড়ে রাখলে কিন্তু আমাদের আমরা কিছু সুবিধা করতে পারবো না। এবার অঙ্কের পরে এই অঙ্কটা যেমন ক্লাস 6 এর অঙ্ক, উম, অঙ্কের পরে এই অঙ্কের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে সোশ্যাল স্টাডিজ হিসাবে তাদের জন্য রয়েছে বায়োসায়েন্স বা ভৌতবিজ্ঞান বা জীবন বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন রয়েছে। রক্ততঞ্জনের জন্য পরিচালিত অনক্ষমতা, স্ত্রীলোকের যৌন হরমোন, ফুসফুসীয় শিরা, ওই যে শিরা, হৃৎপিণ্ড, মানুষের শরীরের যে চ্যাপ্টার গুলো রয়েছে ওখান থেকে প্রশ্ন হয়েছে। হরমোন থেকে প্রশ্ন হয়েছে। নিম্নলিখিত কোনটি ফ্লোয়েমের অংশ, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষে নিম্নলিখিত কোনটি অঙ্গাণুতে রাইবোসোম রয়েছে, যে ধরনের প্রাণীতে ত্বকীয় শাসন। এগুলো দেখুন 8-9 বই পড়লে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কোন পর্বে প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় কি নিচের কোনটি তড়িৎ অপরিবাহী, কোন অপরিবাহী রোধ তড়িৎ প্রয়োগের সময় অপরিবর্তিত থাকে, নির্জল কোষের অধিক উচ্চতা, ভৌতবিজ্ঞানের প্রশ্ন কিছু রয়েছে। এইগুলো আর বিস্তারিত বলছি না, আপনারা বুঝতেই পারবেন। নিম্নলিখিত কোনটিকে অতিরিক্ত সারসংঘ অনুপস্থিত, এগুলো ওই বললাম 6, 7, 8, 9, 10 এর বই থেকেই প্রশ্নগুলো হচ্ছে। কোন প্রাণীর গৌরাঙ্গ সিলিয়ার হচ্ছে, পিত্তরস, দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থকে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয়। ক্যাসপেরিয়ান পটি কি কি দিয়ে গঠিত, নির্মিত কোনটি সবুজ উদ্ভিদ। এইগুলো হচ্ছে বিজ্ঞানের ব্যাপার। এইবার হচ্ছে বাকি বললাম অভিহিত কোনটাকে আমরা বলি, বারুদের উপাদান কি কি, রকেটের জ্বালানি হিসেবে পরমাণুর ভিতরে স্থির কক্ষপথে ধারণা দেন, কঠিন কঠিন দ্রব্যের উদাহরণ হলো কি। এবার আসে হচ্ছে সোশ্যাল স্টাডিজ বা সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞানে এখানে ম্যাক্সিমাম কোশ্চেন ভূগোল বা ইতিহাস থেকে হয়েছে। তো আমরা যদি 6, 7, 8, 9, 10 এর ভূগোল ও ইতিহাস বই, ইতিহাস বই বলতে আমাদের কাছে ইতিহাস বইয়ের জিকে বলতে নর্মাল জীবন মুখোপাধ্যায় বুঝি। তো আপনারা এখন যদি মনে করেন যে ওদের জীবন মুখোপাধ্যায়কে পড়বো না, বাজারের কোনো বই চ্যাপ্টার ধরে ধরে পাবো যেখানে এমসিকিউ থাকবে বা ছোট ছোট মানে শর্ট নোট করা থাকবে। যেমন আমি যদি বলি জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম, তাহলে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে শর্ট নোটের একটা পাওয়া যায় যে জৈন ধর্মের কটা তীর্থঙ্কর ছিল, শেষ তীর্থঙ্কর কে, জৈন ধর্ম কি আবিষ্কার করেছিল, পার্শ্বনাথ কে, ঋষভনাথ কে, বা জৈন ধর্মের গ্রন্থগুলো কি কি, জৈন ধর্মের ত্রিরত্নগুলো কি কি, জৈন ধর্মের উৎপত্তি কোথা থেকে, নব্য ধর্ম আন্দোলন কি, বা মহাবীর কোথায় কি করেছিলেন, কত বয়সে ধর্ম পালন করেছিলেন, কোথায় মারা গিয়েছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এই সমস্ত বিষয়গুলো দিয়ে ধরুন একটা কম্প্যাক্ট নোট পাওয়া যায় ওই চ্যাপ্টার উপরে। বৌদ্ধ ধর্মের উপরে মানে পাওয়া যায়, মগধের উপরে একটা নোট পাওয়া যায়, এইভাবে কিন্তু পাওয়া যায়। বা অনেকে যদি হ্যাপাজেটলি জিকেও পড়ে যান সোশ্যাল স্টাডিজের জন্য, তাও কিন্তু হয়ে যাবে সাবজেক্ট ধরে ধরে। কারণ ভীষণ কঠিন কোশ্চেন কিন্তু সোশ্যাল স্টাডিজে হবে না, কিন্তু একটু হার্ড হবে এখানে। জলদাপাড়া কি জন্য বিখ্যাত, বায়ু দূষণের কারণ, লবণম্ব উদ্ভিদ, 600 মিটারের উচ্চ ভূমিরূপকে কি বলা হয়, ভূমিকম্প প্রবণ অঞ্চল, পৃথিবীর পরিক্রমণ গতির ফল, প্রথম মানুষের আবির্ভাব হয় ড্যাশ মহাদেশে, কর্কটক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হলো কি হিমালয়, যে শ্রেণী পর্বতমালা তা হলো ব্যাঘ্র প্রকল্পের সূচনা, বায়ু চাপমাপক যন্ত্র, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হলো, পৃথিবীর দীর্ঘতম নদ নদীটি হলো কি, মহাবৃত্তটি কি, দাদর নগরে মিলে হলো ফ্রি ইন্ডিয়া সেন্টার উপস্থিত হয়েছিল, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ। এইবার দেখুন আমি একটু আগে বললাম আপনাদেরকে মানে ভূগোল আমরা তো দেখে নিলাম মোটামুটি সব, মানে ওই প্রাকৃতিক ভূগোল থেকে বা রাজনৈতিক ভূগোল 2-1টা কোশ্চেন এসছে। আমি একটু আগে বললাম ইতিহাস, আপনাদের স্বাধীন ভারতের ইতিহাস পড়তে হবে বা স্বাধীনতা সংগ্রামী ইতিহাস। ম্যাক্সিমাম কোশ্চেন দেখুন স্বাধীন ভারতের ইতিহাস থেকে। ফ্রি ইন্ডিয়া সেন্টার, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ, ডাইরেক্ট অ্যাকশন যে প্রত্যক্ষ সংগ্রাম যেটাকে সিআর ফর্মুলা, আমার সোনার বাংলা রচনা, বাবরের জন্মস্থান। এবার একটু মুঘল যুগ থেকে 2-1টা দিয়েছে। ক্যাপ্টেন হকিন্স কার রাজসভায় উপস্থিত ছিলেন, ভাস্কো ডাগামা ভারতের কোথাও অবতরণ হয়েছে, ফারুক শিয়ারের ফরমান,
দ্বিতীয় চার্টার এক, মৌর্য বংশের শেষ রাজা কোন রাজা, লিচ্ছবি দৈত্য নামে পরিচিত, সখারি নামে পরিচিত যে রাজা ছিলেন, আয়ল প্রশস্তি রচনা, দ্বিতীয় পুলকেশী, দক্ষিণ ভারতে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কোথায়, নদীর উচ্চগতির মূল কাজ, পোল্লার হলুদাস, খনিজের সমৃদ্ধ ভান্ডার পাওয়া যায়, ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন কত, কৃষ্ণ মৃত্তিকা প্রয়োজন হয়, ভারতবর্ষ হলো একটি এই গ্রিন হাউস এফেক্টের ফল কি, তাপমাত্রা পর্যন্ত সীমান্তগান্ধী হলেন কে, ভিউ পতাকা দেখা যায়, মহাবিশ্ব দিনটি কত, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় যুক্তরাজ্যের আগ্নেয়শিলার উদাহরণ, উইলিয়াম কেরি কে ছিলেন, ফোর্ট উইলিয়াম কলেজ, এগুলো সব কিন্তু আমাদের ভারতে যখন ওই এটা ওই স্বাধীন ভারতের আম, মানে আগেই বা পরপরেই যেগুলো হয়েছিল সাধারণত আমরা সেগুলো দেখতে পাচ্ছি, বা স্বাধীন ভারতের সংগ্রাম যেখান থেকে শুরু হচ্ছে সেই সংগ্রামের থেকে উইলিয়াম কেরি, ফোর্ট উইলিয়াম কলেজ, নববঙ্গ, উমেশচন্দ্র ব্যানার্জি, গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন, হিউন সঙ্গের রাজত্বকালে ভারতে এসেছিলেন কে এসেছিলেন, সুলেমান ছিলেন একজন কে, মোহাম্মদ ঘড়ি, ইকতা ব্যবস্থা, খুদকসত যে শ্রেণী অন্তর্ভুক্ত ছিলেন, হরপ্পা সভ্যতা, যাজ্ঞবল্ক্য ছিলেন, বিম্বিসার, আলেকজান্ডার ভারত আক্রমণ, ঝিলামের বিতাস্তা যুদ্ধ। তো এই যে ব্যাপার, তাহলে আমাদের কোন কোন জায়গাগুলো ইতিহাসের উপরে জোর দিতে হবে, আমরা যদি হরপ্পাটা একটু ভালো করে পড়ে নিই, বা সিন্ধু সভ্যতা হরপ্পা, ওখান থেকে আমরা কোশ্চেন পাবো, একটু মেহেরগড়টা পড়ে নিলাম, তারপরে আমরা চলে এলাম বৈদিক সভ্যতার কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো অল্প অল্প করে যদি আমরা পড়ে নিই, সব পড়ার দরকার নেই বৈদিক সভ্যতা থেকে, কারণ বৈদিক সভ্যতা থেকে এখন কোশ্চেন খুবই কমই আসে। আচ্ছা, এরপরে যদি আমরা ষোড়শ মহাজন পদের ওখানে বৌদ্ধ জৈন ধর্মটা খুব ভালো করে একটু পড়ে নিলাম, তবে গুপ্ত যুগ, মৌর্য যুগ, যে সমস্ত যুগগুলো আছে একটু একটু করে পড়তে হবে, বেশি পড়ার খুবই দরকার নেই, বা আপনার ট্র্যাডিশনাল জিকেও পড়তে পারেন। আমরা ডিরেক্ট বেশি পড়বো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমরা যদি ম্যাক্সিমাম বা সুলতানি মোগল যুগের বিভিন্ন আম, যেগুলো রয়েছে, যে যেমন কি কি বলা হয়, যে কিছু টার্মগুলো, যে বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন, বা এই ধরনের, বা তুগলকি কার, এই তুগলকের ওখানে যে গুলো রয়েছে না, তামার নোট প্রচলন থেকে শুরু করে, বা বিভিন্ন রকম যে স্কিম গুলো চালু হয়েছে সেই স্কিম গুলোকে, জাকাত কি, জাপ্তি কি, এই কররি প্রথা কি, এরকম ধরনের বিষয়গুলো যদি আমরা একটু একটু করে জেনে নিই, আমাদের খুব একটা অসুবিধা হবে না ইতিহাসেও প্রিপারেশন নিতে। এবার আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা একটু ভালো করে পড়বো, কারণ ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা হচ্ছে। এই হচ্ছে মূলত কোশ্চেন বা সিলেবাস কেমন ধরনের হবে, এটা হচ্ছে আলোচিত বিষয়। তো এরপর আমরা বিস্তারিত আসবো, ক্লাস নিয়ে আসবো, তখন আমরা আরো আলোচনা করব। ধন্যবাদ, আজকের ভিডিও এইটুকুই।